হ্যালো নীনা, সীমা, বল। বিধবার কোল থেকে যে তার একমাত্র সন্তানকে কেড়েছে তার শাস্তি হওয়া উচিত না? হ্যাঁ রে, তুই কি কিছু জানতে পারলি? মানে কারা ওভাবে মায়াকে? হ্যাঁ রে, কিছু জানতে পেরেছে? কে? তোর শাশুড়ি? হ্যাঁ, জানতে চাইছেন তুই কিছু জানতে পেরেছিস কিনা। তোর উপর আমার মাঝে মাঝে হিংসে হয়। তোর শাশুড়ি অন্তত তোকে বোঝেন। বারবার একজনের কথাই আসছে, বারবার। পটেল, আমাকে জানতে হবে, পুরোটা আমাকে জানতে হবে। কিংশুকবাবু কি বলেন? বলছেন সবাই বলছেন, কিন্তু শুধু কথাতে তো মায়ের বুকের হাহাকার কমবে না। কি করতে চাস তুই? জানি না, কিছু একটা করতে চাই, কিছু একটা। তুই একবার শঙ্কর কাকুর সাথে কথা বলে দেখ না, যদি কিছু আলো দেখতে পাস। 1000 টাকা দাও তো আমাকে। দেখ শঙ্কর কাকু কি করেন বা মানে ওনার কি বৃত্তান্ত, আমি এসব কিছু বলতে পারবো না রে। তবে অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল এটুকু বলতে পারি, কারণ ওনার জন্যই কিন্তু আদিত্য ছাড়া পেয়েছে আজ। হ্যাঁ, উনি লতার শাশুড়ি মার বাল্য বন্ধু। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি না হয় তোকে নিয়ে যাবো ওনার কাছে। না তুই চিন্তা করিস না। আর শোন, সাবধানে থাকিস, দরকার পড়লে আমাকে ফোন করবি, কেমন? আচ্ছা রে। একটা অপরিচিত মানুষ এতটা গুরুত্ব পাচ্ছে কি করে? প্যাটেল আমাকে কেন ছেড়েছে আমরা কিন্তু কেউ জানি না। সেখানে হঠাৎ শঙ্কর কাকুকে হিরো বানানোর চেষ্টা কেন? যার যেটা প্রাপ্য তাকে সেটা দেওয়া উচিত। আর তাছাড়া তুমি তো শঙ্কর কাকুকে দেখোনি আদিত্য, দেখলেই বুঝতে পারবে ওনার পার্সোনালিটি। দাঁড়াও। আগে ছিল হরনাথ, আর এখন এই শঙ্কর কাকু। তফাৎ একটাই, আমার মা হাতে ধরে নিজের বৌমাকে তার কাছে ঠেলে দিচ্ছে। তোর কথা আমি একটুও খারাপ ভাবে নেব না, কারণ বিপদের সময় মাথা ঠান্ডা রাখাই দরকার। কিসের বিপদ? বুঝতে পারছিস না চারদিকটা কিরকম অশান্ত হয়ে উঠেছে? যাকে তোর উল্টো পাল্টা কথা আমি আর শুনবো না। তোর 1000 টাকা দরকার তো, আমি এনে দিচ্ছি। প্রত্যেকবার তুমি আমাকে ছোট করবে, এটা কিন্তু আমি মেনে নেবো না। তোমায় কিন্তু কেউ ছোট করছে না। কেউ না, তুমি। আমি তোমাকে ছোট করছি? ইয়েস, তুমি হরনাথের সঙ্গে যা কবিকে কি প্রমাণ করতে চাইছো? যে তুমি আমার চেয়ে বেটার লোক বোঝো। লোকটার কাছ থেকে 70,000 টাকা নিয়েছো, তার বদলে লোকটা কিছু নেয়নি। কি বলতে চাইছো বলো তো তুমি? নিহাত, আমি মাঝখানে পড়ে পুরো ব্যাপারটা সামলিয়েছি, নইলে কোথাকার জল কোথায় গিয়ে পড়তো তুমিও জানো না। হরনাথ গেল, তৈলে শঙ্কর। আদিত্য, ভদ্রভাবে কথা বলো। শঙ্কর কাকু একজন অত্যন্ত বয়স্ক এবং রেসপেক্টেড মানুষ। আরে বয়সে কি যায় আসে? পুরুষ মানুষের আমার বয়স। ছি, তোমার সঙ্গে আজকে কথা বলতে আমার ঘৃণা করছে। তোমরা কিন্তু আবার একটা বিপদে পড়তে যাচ্ছ, এই কথা আমি জানিয়ে দিলাম। আর এই হাসপাতাল নিয়ে তোমাদের বাড়াবাড়িটা না আমার একদম সহ্য হচ্ছে না। মে আই কাম ইন স্যার? ঘরের মধ্যে ঢুকে এসে মায়ে কামিন স্যার বলার কোনো মানে আছে? সরি স্যার। বলে বলো। স্যার আমার জামাইবাবু এসেছেন স্যার। জামাইবাবু? ভালো কথা। কি হলো সুব্রত, কি চাই? ছুটি চাই? তোমার জামাইবাবু এসেছেন, নতুন কোনো খবর নিয়েছেন, তোমায় যেতে হবে, তাই তো? এই জন্য তোমার কিছু হয় না। বছরের পর বছর এক জায়গায় পড়ে আছে, কোনো প্রমোশন নেই, কিচ্ছু নেই। কাজে মন দাও, কাজে মন দাও। স্যার আমার জামাইবাবু এক্সপোর্ট করেন স্যার। জামাইবাবু এক্সপোর্ট করেন, খুব ভালো কথা। তো তিনি এক্সপোর্ট করেন তো আমার কি? স্যার সেদিন আপনার বাড়িতে গিয়েছিলাম না, বললাম না জামাইবাবুর কথা, আপনি বললেন ওই এক্সপোর্টের বিজনেসের ব্যাপারে আপনি ইন্টারেস্টেড। সুব্রত জামাইবাবু, দেখেছো একদম মাথা থেকে বেরিয়ে যান। সো সরি।
ম্যাডাম, ওনাকে কোথায় বসিয়ে রেখেছো? স্যার উনি রিসেপশনে আছেন, আমি ডাক্তার। তোমার মাথা ঠিক নেই? এসব কনফিডেন্সিয়াল ব্যাপার, এসব কখনো রিসেপশনে বসিয়ে রাখতে আছে? হ্যালো, হ্যাঁ শোনো, রিসেপশনে এক ভদ্রলোক বসে আছেন। শ্যামল প্রামাণিক স্যার। শ্যামল প্রামাণিক, হ্যাঁ ওনাকে এক্ষুনি পারি, আর্জেন্ট। এরকম কখনো করতে আছে? জায়গায় বসো। স্যার আমি আমি থাকবো স্যার। অফকোর্স, জামাইবাবু যখন তোমাকে থাকতেই হবে। তবে একটা কথা, এই পুরো ব্যাপারটা কিন্তু খুব গোপন, সেটা মাথায় রেখো, কোথাও মুখ করবে না। আমি চাই না এই কথাটা কোথাও জানাজানি হোক। ওকে স্যার, আমার মুখ থেকে কিছু বেরোবে না। হ্যাঁ জামাইবাবু এসো এসো এসো। নমস্কার। নমস্কার অরিন্দম, প্লিজ বসো বসো। বলুন। সুব্রত বলছিল আপনি একটা ব্যবসা শুরু করবার কথা ভাবছেন। হ্যাঁ মানে এখনো ঠিক কিছু করিনি, ভাবছি ব্যবসা করলে কেমন হয়। দেখুন, সব ব্যবসাতে ওঠা পড়া আছে, আর এক্সপোর্ট লাইনে তো আছেই। এছাড়া যদি বলেন তাহলে তো ভালো। আপনার ওই কিসের এক্সপোর্টের ব্যবসা? চামড়া, লেদার গুডস, মানে ব্যাগস, পার্টস। আচ্ছা ধরুন আমি যদি বলি যে আপনি আমার সাহায্য করুন, আমি যদি ব্যবসা করতে নামি, তাহলে আপনি আমাকে কিভাবে হেল্প করতে পারেন? আপনি আমার সাথে জয়েন্টলি নামতে পারেন। আপনার টাকা আর আমার নো হাউ। দেখুন, আমার অনেক টাকা চাই। এই টাকাটা না চাকরি করে হবে না, ব্যবসা করতে হবে। আমি আপনার সঙ্গে জয়েন্টলি নামতেই পারি মিস্টার প্রামাণিক, কিন্তু আপনাকে গ্যারান্টি দিতে হবে যে আপনি আমার এই 2 হাত টাকায় ভরিয়ে দেবেন। কিন্তু আপনি যত বলছেন অত টাকা তো অনেক অনেক টাকা। সোজা পথে না হোক, আমি ব্যাকা পথ ধরতেও প্রস্তুত, আমার কোনো অসুবিধা নেই। But I need money, lot of money, কাঁচা টাকা, raw money. আমি সন্ধেবেলা রিপোর্টগুলো নিয়ে ডক্টরের চেম্বারে দেখিয়ে আসবো না। হ্যাঁ, আমি দীপেশকে বলে রেখেছি তো। শিবু, আমি কিন্তু আবার বলছি, প্রপার ট্রিটমেন্ট শুরু হয়েছে, এবার দিয়া ভালো হয়ে উঠবেই। ভালো কি করে হবে? আবার তো হবে। মাসিমা, আসলে এই অসুখটা এমনই যে কেউ কিছু বলতে পারে না, সত্যি পারে না। এর ওষুধ আপনার ওপর একভাবে কাজ করবে, আমার ওপর অন্যভাবে কাজ করবে। তবে ডক্টর বলেছে যে দিয়া রেসপন্ড করছে, ও রিল্যাপসটা একটু দেরিতে হবে। কিন্তু হবে তো। আচ্ছা, মনের জোরটা ভাঙছে কেন বলো তো? তোমাকে তো আমি তখনই বলেছিলাম যে তোমার এসব শোনার দরকার নেই, তুমি শুনো না, তুমি ঘরে থাকো। আমার রাত্রির কথা আমি শুনবো না? শোনো, দয়া করে কি তুমি একবার লতামার দিকে দেখো তো। এতখানি জার্নি করে এসেছে, এইরকম একটা টেনশন গেছে, কিন্তু এখনো কিরকম শক্ত রয়েছে। এই সময় তবু ওকে একটু আদর টাদর করলে তো পারো। কেন ওকে আমি আদর করি না? কিরে, তোকে আমি আদর করি না? ওর বুকের ভেতর যে কি হচ্ছে তা তো আমি জানি। আপনারা কথা বলুন, আমি দিয়ার কাছে আছি। তোমার বাড়িতে দেরি হয়ে যাবে না, আমি বৌদিকে ফোন করে দিচ্ছি যে আমি কলকাতা পৌঁছে গেছি, একটু দেরি করে আসবো বলেছি। আমি আছি। খুব লাগে জানো ওদের কথা ভাবলে। তোমাদের কেউ নয় বলো, হয়তো গত জন্মের কোনো ভাইটাই ছিল। কিভাবে আমাকে আর দিয়াকে আগলে রাখতো ওখানে সারাক্ষণ, আমাদের যাতে এতটুকু অসুবিধে না হয়, আমার অদ্ভুত লাগতো। এখন এমন হয়ে গেছে যে ও চলে যাবে ভাবতে আমার কিরকম অসহায় লাগছে। দিয়া
করার সম্ভাবনা খুব কম। আর কিছুদিন দেখে তো এটাও বলেছে যে ও স্কুলেও যেতে পারে। মাঝে মাঝে শুধু ভয় হচ্ছে যে সমুদ্রটা পার হতে পারবো তো। আমি তো আছি, আমি তো দিয়ারানির ওখান থেকে আসছি। খুব চিন্তা হতো তোমাদের জন্য, জানি অভি ছিল, তবু খুব সেটাই তো স্বাভাবিক। আমারও রোজ রাত্রে হোটেলে ফেরার পরে ভীষণ মনে হতো তোমার কথা। মনে হতো তুমি কোথায়। তোমার মনে আছে সেই বিয়া যেদিন হলো, রাত 2টো বাজে, করিডোরের টেনশনে পাইচারি করছি। এতবার এই পাশ থেকে ও পাশ করেছিলাম যে পুরোটা যোগ করলে বোধহয় হেঁটে কন্যাকুমারীকে চলে যাওয়া যেত। মালার কথা বারবার মনে হতো আমার। মালা? হ্যাঁ, ও যদি অলিকে নিয়ে চলতে পারে তাহলে আমি কেন পারবো না দিয়াকে নিয়ে চলতে? সন্তান তো সন্তানই, বলো, সে যেমনই হোক না কেন। লতা, লতা, তোমাকে একটা খবর দেওয়ার ছিল। আগেই দেবো ভেবেছিলাম, কিন্তু তোমরা তখন বম্বেতে ছিলে, তো তাই তখন আর। কি খবর? খবরটা খুব খারাপ। আমার মেয়ের লিউকোমিয়া। এর থেকে খারাপ খবর আর কি হতে পারে? কি বলো না। সীমার মেয়ে মারা গেছে। ফুলের মতো একটা মেয়েকে গুলি করে মেরে দিল। ভাবো তো কি দিন পড়েছে। ভেবেছিলাম সীমার কাছে একবার যাব, দেখা করব, কিন্তু দিয়ার জন্য তাও পারলাম না। বিপদ যে কখন আসে, কাকে ধরে, কেউ বলতে পারে না। বড়দের কিছু হলে তবু মনকে মানানো যায়, কিন্তু ছোটদের কিছু হলে সান্ত্বনার ভাষাটাও তো খুঁজে পাওয়া যায় না। আমি আর পারছি না শঙ্করদা, আমি আর পারছি না। বাড়ির কারো কাছে চোখের জল ফেলতে পারি না। রবি বৌমার দিকে তাকালে বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। কিন্তু আমি তো অনেক কষ্ট সহ্য করে সংসার করে এসেছি। স্বামীর শত অত্যাচারেও কাউকে বুঝতে দিইনি যে আমি ভালো নেই। শুধু ঠাকুরের কাছে প্রার্থনা করেছি, ঠাকুর আমার সন্তানদের দেখো, আমার কেউ নেই। তাহলে আমার কেন এমন হলো বলো, কেন এমন হলো? তাহলে কি ঠাকুর দেবতা কিছু নেই? এরা কি শুধু পাথরের পুতুল? আজ শিবু ভগবানের বিরুদ্ধে নালিশ জানাচ্ছে দেখছি। হ্যাঁ জানাচ্ছি। কেন জানাবো না শঙ্করদা? তাকেই যে ছেলেবেলা থেকে বন্ধু হিসেবে জেনেছি। আমার সুখ দুঃখ জ্বালা যন্ত্রণা তার পায়েই তো সঁপে দিয়েছি। তাকে অভিযোগ জানাবো না? শিবু, না না, ঠাকুর ভগবান কেউ নেই, কিচ্ছু নেই, আমি বিশ্বাস করি না। ওসব বড় লোকেরা বলতে পারে। আমাদের মতো সাধারণ মানুষের কাছে ঠাকুর হচ্ছে একটা পাথরের মূর্তি। নইলে ভাবো না, একটা বিধবার একটি মাত্র মেয়ে ওইভাবে মরে যায়, আর আমার ঘরেই বা ওইটুকু মেয়ের ক্যান্সার হয়। তোমার কথাগুলো শুনতে সহজ হলেও
এসবের উত্তর দেওয়াটা কিন্তু খুব কঠিন। দেখো, আমি যতটুকু পড়াশোনা করেছি, যতটুকু বুঝেছি, তাতে আমার মনে হয় যে ঈশ্বর বলো, ভগবান বলো, সবই মানুষের মতো। তুমি একটা কালো পাথরকে পাথর ভাবলে সেটা পাথর, আবার অন্যরকম করে ভাবলে তাই তো শিব। তুমি যা দেখছো, তোমার মন যা ভাবছে, সেটি তো আসল। তোমার ভাবাটাই তো আসল কথা। দেখো শঙ্করদা, আমি সাধারণ মেয়ে, লেখাপড়াও তেমন জানি না। আমি এসব তত্ত্ব কথা বুঝি না। আমার সংসারে বিপদের সংকেত এলে আমার মন কিন্তু কেঁপে ওঠে। জিয়ারানি ভালো থাকবে, তুমি দেখো। কিভাবে কিভাবে শঙ্করদা, কিভাবে ভালো থাকবে বলো না, কিভাবে? জিয়ার যা হয়েছে সেই ক্যাটাগরির ক্যান্সার ওষুধ দিয়ে থামিয়ে রাখতে যায়। আর আমি তো দিদিশের সঙ্গে যোগাযোগ রাখছি। শিবু, শিবু এরকম ভাবে কাঁদে না, কেঁদে না। ভালো হবে, দেখো, সব ভালো হবে। ঈশ্বর বা ভগবান এই পৃথিবীতে আসেন কিনা জানি না, সে আমি বলতে পারবো না। কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের কাজের মধ্যেই তার নির্দেশটা প্রকাশ পায়। নইলে এতদিন বাদে রাস্তায় হঠাৎ তোমার আমার দেখা হলো কেন? কেন বল? তোমার প্রশ্নের উত্তরে বলি, এ তাঁরই নির্দেশ। তুমি কোথায় ছিলে, আমি কোথায় ছিলাম? এত বছর ধরে তিনি তোমাকে পরীক্ষা করেছেন, তোমার চোখের জল ফেলিয়েছেন। আমারও। নইলে ভাবো তো, প্রথম প্রেমে আঘাত পেয়ে কটা মানুষ বিয়ে না করে থাকে, সে তো হাতে গুনে বলা যায়। আমি কেন বিয়ে করলাম না? শেষ পর্যন্ত ঘুরে ফিরে সেই শিবুর সঙ্গে এসে দেখা হলো কেন? কেন বলো? জানি না। ভাবো, তলিয়ে ভাবো, তাহলেই সব বুঝতে পারবে। হয়তো এই তোমার ঈশ্বরেরই নির্দেশ যে যা, আমার ছোট্ট শিবুটা অনেক দিন ধরে অনেক কেঁদেছে, একা একা অনেক লড়াই করেছে, তুই যা গিয়ে এবার তার পাশে পাশে থাক। আমি তোমার জীবন সাথী না হতে পারি, জীবনের এই শেষ বেলায় এসে আমরা সহযাত্রী হতে পারি। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। যতদিন বেঁচে থাকবো, সবটুকু দিয়ে তোমাদের পাশে পাশে থাকবো।